24শে ফেব্রুয়ারি মঙ্গল মার্গী হচ্ছে মিথুন রাশিতে এবং এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত মিথুন রাশিতেই থাকছে। তারপরে আবার কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন তো আবার নিচ অবস্থায় চলে আসবে। তো মঙ্গলের এই পরিবর্তন এই মিথুন রাশিতে, তো মিথুন রাশির উপর কী প্রভাব ফেলবে, কোন দিক থেকে লাভ আসবে, আবার কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত কিছু আজকে বলবো। তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের উপর রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করছি, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে নয়। আর চন্দ্ররাশি অনুসারেই আপনারা এটা দেখবেন। মঙ্গল হচ্ছে কি গ্রহদের সেনাপতি, রাজা হচ্ছে সূর্য। তো যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে তারা কিন্তু খুব সাহসী হয় এবং কনফিডেন্ট জিনিসটা খুব বেশি থাকে। সহজে কিন্তু হার জিনিসটা পছন্দ করে না, একটুতে আবার রেগে যাওয়া, চটে যাওয়া, মারামারির মতন অবস্থা তৈরি করে যদি মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে। যারা ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, সার্জেন্ট, প্রশাসন লেভেলের উচ্চপদস্থ অফিসার, তাদের জন্মকুষ্ঠিতে মঙ্গলের অবস্থান খুব ভালো থাকে, কারণ এই সমস্ত কাজ করতে গেলে সাহসের প্রয়োজন হয়। আর যদি জন্মকুষ্ঠিতে মঙ্গলের অবস্থান খারাপ থাকে তাহলে কিন্তু খুব ভীতু প্রকৃতির হয়, সহজে হার মেনে যায়, আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলে। মঙ্গল আবার রক্তেরও কারক। তো এই সমস্ত জাতক জাতিকারা আবার রক্তজনিত সমস্যাতেও ভুগে, যাদের মঙ্গল খুব খারাপ অবস্থায় থাকে। আর মঙ্গল যদি কেন্দ্রে অবস্থান করে নিজের রাশিতে, তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে। 5টি এই যে মহাপুরুষ রাজযোগ, তার মধ্যে কিন্তু এই রুচক রাজযোগ সর্বশ্রেষ্ঠ এবং শক্তিশালী রাজযোগ মঙ্গল দ্বারা তৈরি হয়। তো মিথুন রাশিতে মার্গী হচ্ছে। তো মিথুন রাশিটা কি দ্বিস্বাভাবিক রাশি, বুধের রাশি। বুধের কিন্তু সাধারণ রাশি মিথুন রাশি, মূল ত্রিকোণ রাশি হচ্ছে কন্যা রাশি। আর মিথুন রাশিটা হচ্ছে বায়ুতত্ত্ব, আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। তো এতদিন বক্রী অবস্থায় ছিল, এবার মার্গী হচ্ছে। তো মার্গী হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং এই সময় দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে দ্বাদশ ঘরে। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ক্ষেত্রে কেন্দ্রের 2টি ঘরের অধিপতি। সপ্তম ঘর যেটা দাম্পত্য জীবনের ঘর, ব্যবসা বাণিজ্যের ঘর, আমাদের রোজগারের আয় ইনকাম যেটা ধনু রাশি, এবং কর্মের ঘর যেটা হচ্ছে মীন রাশি, এই 2টি ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে। আর মঙ্গল হচ্ছে কি মিথুন রাশির ক্ষেত্রে কারক গ্রহ না, ষষ্ঠ ঘর যেটা হচ্ছে ঋণের ঘর, এক কথায় ঋণেশ, এবং একাদশ ঘর যেটা হচ্ছে লাভের ঘর। এই 2টি ঘরের অধিপতি হয়ে এবার রাশির উপর মার্গী হচ্ছে। এবার যেহেতু রাশির উপর মঙ্গল অবস্থান করছে এবং মার্গী অবস্থায় রয়েছে, তাহলে এইখানটাতে সবার প্রথম দেখতে হবে যে বুধের সাথে কোনো রকম তৎকালীন সম্পর্ক উঠে এসছে কি না। যদি বুধের সাথে তৎকালীন সম্পর্ক উঠে আসে তাহলে এই মঙ্গল যথেষ্ট ভালো ফল দিবে মার্গী অবস্থায়। এবার যে মুহূর্তে মঙ্গল মার্গী হচ্ছে সেই সময়কালে বুধের অবস্থান হচ্ছে আবার ভাগ্যের ঘর কুম্ভ রাশিতে, এবং এখানটাতে শনির সাথে জুতি তৈরি করছে। আর শনি কিন্তু এ সময় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে মার্গী অবস্থায় রয়েছে। আর কয়েকদিন পরে শনি রাশি পরিবর্তন করবে, তখন তো আবার কেন্দ্রে চলে আসবে। তো শনি এই যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে, তাহলে এখানটাতে একটা দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলের সম্পর্ক কি মিত্রতা, তাহলে এখানটাতে একটা মিত্রতার তৎকালীন সম্পর্ক উঠে আসলো। এবার 27 তারিখে আবার বুধ রাশি পরিবর্তন করবে, তখন প্রবেশ করবে আবার মীন রাশিতে। তো মীন রাশিটা কার? দেবগুরু বৃহস্পতির রাশি। তো এইখানটাতেও একটা তৎকালীন মিত্রতা কিন্তু সম্পর্ক উঠে আসছে। তো মঙ্গলের এই রাশির উপর অবস্থান আর মার্গী হয়ে যাওয়া মানে সময় মিথুন রাশির জাতক জাতিকারা অর্থের পিছনে খুব দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, মানে যে কোনো প্রকারেই হোক ইনকাম জিনিসটা চাই, এরকম কিন্তু একটা মানসিক দিক তৈরি হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে। তবে যেহেতু রাশির উপর মঙ্গল অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, আর এই পুনর্বসু নক্ষত্রের সম্পর্কে বিগত দিন আমি অনেক কিছু তুলে ধরেছি যে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পবিত্র নক্ষত্র, এর সিম্বল হচ্ছে ধনুষবাণ, অর্থাৎ এখানটাতে কিন্তু একটা একাগ্রতার জিনিস চলে আসছে। তো যখন কর্মক্ষেত্রে একাগ্রতা নিয়ে আসবে তখনই কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্যভেদ করতে পারবে। আর এই সময় মঙ্গল এই নক্ষত্রে থাকছে, আর মঙ্গল হচ্ছে কি সেনাপতি। তো সেনাপতির মধ্যে সবসময় তো একটা জোশ থাকে, একটা আত্মবিশ্বাস থাকে, ঢাল তারোয়াল নিয়ে রেডি থাকে যে কখন অ্যাটাক করব। তো এই জিনিস, এই মনোভাবটা থাকলে কিন্তু হবে না, এখানটাতে মনোভাবটা চেঞ্জ করতে হবে। এবং চেঞ্জ কোন দিকে করতে হবে? এখানটাতে একটা লক্ষ্যভেদ, মানসিক দিকটাকে স্থির নিয়ে আসতে হবে। লক্ষ্যভেদ করতে গেলে কি হয়, একটা স্থিরতা জিনিসটা নিয়ে আসতে হয়। অস্থির চঞ্চলতা থাকলে তো হবে না এই সময়।
তো যার জন্যই এই সেনাপতির হাতে যখন ধনুষ বাণ এসছে, তাহলে ধনুষ দিয়ে তখনই লক্ষ্যভেদ হবে যখনই স্থিরতা একাগ্রতা কর্মক্ষেত্রে নিয়ে আসবে। আর যদি একাগ্রতা না নিয়ে আসে তাহলে কাজকর্ম বিফল হয়ে যাবে। যার জন্য সবার প্রথম মনে রাখতে হবে এই মিথুন রাশিকে, যে কোনো কাজ করতে গেলে আগে প্ল্যান করতে হবে, প্ল্যান মাফিকই মিথুন রাশিকে চলতে হবে, এবং চলতে হবে প্রচণ্ড ধৈর্যের সাথে। তাড়াহুড়া করলে কিন্তু কাজ বানচাল হবে। এবং মিথুন রাশির মধ্যে সবথেকে বাজে গুণ হচ্ছে এটাই, যে মিথুন রাশি এমন কিছু কিছু ডিসিশন নাই জীবনে, খুব তাড়াহুড়ার মধ্যে নিয়ে নেয়, যে হ্যাঁ গেলাম হয়ে গেল, একদম সেট হয়ে গেল। কিন্তু ওই তাড়াহুড়ার মধ্যে নেওয়ার ডিসিশনই মিথুন রাশিদেরকে কিন্তু পিছনে ফেলে দেয়। পস্তাতে হয় যে কেন সেই সময় এরকম ডিসিশনটা নিলাম। এটা মিথুন রাশির মধ্যে একটা বিশেষ গুণ বললাম, এটা সব থেকে মাইনাস গুণ মিথুন রাশির। তো যার জন্য মিথুন রাশিকে এই সময়কালে প্ল্যান মাফিক কাজ করতে হবে। এবার বুধ হচ্ছে কি, বুধ হচ্ছে মিথুন রাশির অধিপতি। বুধ হচ্ছে বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, বুদ্ধির কারক, চতুরতার কারক, ব্যবসার কারক। আর মঙ্গল হচ্ছে সাহস, ঊর্জা। এবার মঙ্গলের যে অবস্থান হচ্ছে, মঙ্গল তো লাভের ঘরের অধিপতি হয়ে মানে রাশির উপর অবস্থান করছে। তাহলে মঙ্গলের এই যে একটা ঊর্জা, এই যে একটা সাহস, এটা তো রাশিকে প্রভাবিত করবে। তাহলে বুধের গুণের সাথে এর একটা মিশ্রণ হয়ে গেল। অর্থাৎ বুধ হচ্ছে ব্যবসার কারক আর বাণীর কারক। তাহলে সামনের থাকা ব্যক্তিকে যথেষ্ট প্রভাবিত করবে এই সময়। অর্থাৎ মুখের কথা ফেলতে পারবে না যারা ব্যবসার সাথে মানে যুক্ত রয়েছেন। রোজগারের ব্যবসা, ইনকাম, মঙ্গলের এই মার্গী অবস্থান যথেষ্ট ভালো হচ্ছে, ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। কারণ একটা যে এরকম কনফিডেন্ট লেভেল যে মানে জিনিসটা থাকবে, সেরকম কিন্তু কথা বলার একটা ন্যাকও চলে আসবে। তবে কাজ করতে হবে প্ল্যান মাফিক, পরিকল্পনা নিয়েই কাজ করতে হবে। মানে যদি এরা পরিকল্পনা নিয়ে কাজ করে এই সময় মাথা ঠান্ডা করে, কারণ মঙ্গল উত্তেজিত জিনিসটা নিয়ে আসবে, তাহলে হাতের সামনে যেটা পাবে না সেটাকেও বিক্রি করে দিবে। এই গুণটা চলে আসবে মিথুন রাশির যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত রয়েছেন। কথা সহজে ফেলতে পারবে না, যা পাবে তাই বিক্রি করে দিবে। অর্থাৎ আর্থিক দিক যথেষ্ট উন্নতি দেখা দিচ্ছে মঙ্গলের এই মার্গী অবস্থান। এবং গ্রহদের যে অবস্থান বর্তমানে মিথুন রাশির ক্ষেত্রে হচ্ছে, সেটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান। কারণ বুধ ভাগ্যের ঘরে অবস্থান করছে রাশির অধিপতি হয়ে। আবার 27 তারিখে বুধ কেন্দ্রে অবস্থান করবে, শুক্রের সাথে রাহুর সাথে জুতি তৈরি করবে। আর শুক্র রাহু তার সাথে বুধ এবং তাদের মিলিত দৃষ্টি আবার চতুর্থ ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি। এবং এই সময় বুধের আবার নিজভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে। মঙ্গল তার চতুর্থ দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর কন্যা রাশিতে, এবং তার সাথে বুধও কিন্তু তার দৃষ্টি দিবে 27 তারিখের পর থেকে কন্যা রাশিতে। অর্থাৎ চতুর্থ ঘর যথেষ্ট একটা সম্পূর্ণভাবে ভালো অবস্থায় থাকছে। চতুর্থ ঘর হচ্ছে জায়গা জমি ভূমি সংক্রান্ত বহু মানে জিনিস দেখা হয়। তো জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন খুব ভালো প্রভাব পাবে। তারপরে সেল পারচেসের কাজে যারা যুক্ত রয়েছেন, জায়গা জমি খুব ভালো হতে যাচ্ছে। ভূমি সংক্রান্ত কাজ, কৃষি কাজের সাথে যুক্ত রয়েছে যারা, কৃষিজাত দ্রব্যের কাজের সাথে যারা যুক্ত রয়েছে, খুব ভালো সময়। মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এই সময়। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। এবং খাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়, কারণ মঙ্গল রাশির উপর অবস্থান করছে, সেনাপতি মঙ্গল। এবার মঙ্গল তো অগ্নিতত্ত্ব, আর সেনাপতি সেনাদের ব্যাপার, যে খাবার দাবার তো যোগান চাই, খাবার ছাড়া তো সেনা শক্তি পাবে না লড়াই করার মতন। তো মঙ্গলের এই চতুর্থ দৃষ্টি এই চতুর্থ ঘরে পড়ছে। যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং, তারপরে এই সমস্ত কাজ তো ভালো হবে। তার সাথে আবার ইম্পোর্ট এক্সপোর্ট যারা করছেন খাবারের জিনিস, তাদের জন্য যথেষ্ট ভালো, কারণ মঙ্গল হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি এবং তার দৃষ্টি পড়ছে সপ্তম ঘর, আবার দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশিতে। আর এই সপ্তম ঘর থেকে ব্যবসা বাণিজ্য দেখা হয়। আর এই ব্যবসা বাণিজ্য ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি যেরকম, সেরকম আবার কর্মের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশ ঘর, যেটা হচ্ছে বিদেশের ঘর। অর্থাৎ খাবার দাবার জনিত যে কাজগুলো বিদেশের সাথে যুক্ত রয়েছে, যে ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো, এদিকেও কিন্তু আর্থিক উন্নতির যোগ রয়েছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে তার উচ্চ ঘর মকর রাশিতে। তো অষ্টম ঘর যেরকম সংঘর্ষের ঘর, আর মঙ্গল তো পুরুষার্থ পরাক্রমের কারক। অষ্টম ঘর আবার আকস্মিকভাবে ধনসম্পত্তি লাভ করায়। তার সাথে উচ্চশিক্ষা, আধ্যাত্মিকের ঘর, পরিবর্তনের ঘর, বিদেশের ঘর। এই ঘর থেকে আবার গবেষণা, রিসার্চ জাতীয় বিদ্যা দেখা যায়। বিদ্যার সাথে মানে বিদ্যা জিনিসটাকে দেখা হয়। তো যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, রক্তজনিত কোনো বিষয়ের উপর রিসার্চ করছে, তাদের জন্য যথেষ্ট ভালো। বিদেশ যাওয়ার মানে বিদেশে পড়াশোনা করার সুযোগ পাবে এই সময়, উচ্চ মানে জ্ঞান লাভের জন্য। মোট কথা
মঙ্গলের যে অবস্থান মিথুন রাশির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের দিক থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়কাল। অর্থের পিছনে প্রচণ্ড ঘুরবে, মানে যেন তেন প্রকারে অর্থ উপার্জন চাই, এরকম কিন্তু একটা মানসিকতা তৈরি হচ্ছে মিথুন রাশির। এবং উপার্জনের জন্য যদি বেশি পরিশ্রম করতে হয় সেটাও করতে রাজি এই সময় মিথুন রাশি। কারণ মঙ্গল হচ্ছে পুরুষার্থ পরাক্রমের অধিপতি, অর্থাৎ কর্মক্ষেত্রে পরাক্রম যেরকম বৃদ্ধি করবে সেরকম লাভের দিকেও প্রচণ্ড ছোটাছুটি করবে। রোজগারে যে একটা প্রতিনিয়ত কম্পিটিশন থাকে, একে অপরকে এগোতে না দেওয়া, একটা যে প্রতিদ্বন্দ্বী থাকে, শত্রুতা মনোভাব থাকে, এই সমস্ত দিক থেকেও মিথুন রাশি যথেষ্ট এগিয়ে যাবে। অর্থাৎ শত্রুরা কোনো রকম ক্ষতি এ সময় করতে পারবে না। আবার এই সময় যদি মিথুন রাশির জাতক জাতিকারা নিজের কর্মকে প্রসারিত করার জন্য কোনো যদি ঋণও নেয়, সরকারি ঋণ, তাহলে সেদিক থেকেও কিন্তু উন্নতির যোগ থাকছে। ঋণ নিয়ে কাজ করলে লাভ করতে পারবে, কিন্তু ঋণ কাউকে দিতে পারবে না। এটা কিন্তু মনে রাখতে হবে যে টাকা পয়সা ধার এই জিনিসটা দেওয়া যাবে না। যদি দিতে হয় তো একেবারে দিয়ে দিলাম যে ঠিক আছে ভাই এটা নে, মানে মনে মনে বলে দেওয়া যে দিলাম ছেড়ে দিলাম, যদি আসে এরকম না। তো যদি হাতে ধরে দেওয়া যায় যে এনে ধর ভাই টাকা পয়সা ধার দিলাম, ওই টাকা পয়সা আসা ফেরত পাওয়া মুশকিল আছে, জুতা পরিবর্তন হয়ে যাবে, পায়ের জুতা, কিন্তু টাকা আর ফেরত আসবে না, এরকম পরিস্থিতি তৈরি হবে। এবং ভবিষ্যতে সেটা মারামারি হাতাহাতি পর্যন্ত তৈরি হবে। তো এটা তো ভালো দিকগুলো বললাম। এবার খারাপ দিকটা হচ্ছে কি, যে মঙ্গল মার্গী হয়েছে, মিত্র দৃষ্টি পড়ছে রাশির উপরে, দেবগুরু বৃহস্পতির রাশি ধনু রাশির উপর, যেটা সপ্তম দৃষ্টি, কিন্তু মার্গী তো মঙ্গল। এবং মঙ্গল মার্গী হয়ে এখানটাতে তো মাঙ্গলিক জিনিসটা উঠে আসছে। অর্থাৎ নিজের কথাবার্তা এমনভাবে বলতে হবে নিজের জীবনসাথী বা নিজের পার্টনার যেটা বিপক্ষে থাকে, তো তাদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে। বাড়িতে ওই নিজের কথাকে এগিয়ে রাখা, আমার কথাই শুনতে হবে, আমার কথাটাকে বেশি প্রাধান্য দিতে হবে, এটা করলে কিন্তু আবার অশান্তি হবে সংসারে। এদিক থেকে যথেষ্ট সাবধান। এবং নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার দিকে প্রচণ্ড খেয়াল রাখতে হবে, কারণ ইনকামের পিছনে ছোটাছুটি বাড়বে। তো খাওয়া দাওয়ার টাইম টু টাইম এগুলোও জিনিস দেখতে হবে। অসুখ বিসুখের দিক থেকে এই সময়কালে শরীর স্বাস্থ্য ইমপ্রুভ হবে। তবে যদি নিজের শরীর স্বাস্থ্যের দিকে আবার খেয়াল না রাখে, টাইম টু টাইম যদি না কিছু করে, শরীরচর্চা মেন, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো কিন্তু অবশ্যই করতে হবে মিথুন রাশিকে এই সময়। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম মিথুন রাশির সম্পর্কে। এই গোচরের ভালো ফল পেতে হলে হনুমান চল্লিশা, বজরংবাণ এগুলো পাঠ করতে হবে। এই সমস্ত পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। এবং তার সাথে বলবো, যারা গুরুর দীক্ষা নেননি তারা কিন্তু অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। কারণ গুরু কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি। এবং তার সাথে উচ্চ ঘর, এই যে শুক্র অবস্থান করছে উচ্চ ঘরে, শুক্র হচ্ছে পঞ্চম ঘর, শিক্ষা দীক্ষার ঘর। তো শুক্রদেবও তো গুরু, দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেবী হচ্ছে আচার্যর ভূমিকা পালন করে। অর্থাৎ গুরুর জ্ঞানের প্রয়োজন রয়েছে মিথুন রাশির। যার জন্য যারা গুরু দীক্ষা নেননি তাদের কাছে বিশেষভাবে বলবো অবশ্যই জীবনে গুরুর দীক্ষা নেবেন। একমাত্র গুরুই কিন্তু অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক।